যে এটা চিকেন নেকের বিকল্প। এটা ডিপেন্ড করবে দুই দেশের সম্পর্কের উপর। মিয়ানমারের চীন স্টেটে একটা বিদ্রোহ চলছে। আমি আপনাকে শুরুতে একটা জিনিস বলেছি। প্রিয় দর্শক, ব্রিগেডিয়ার জেনারেল শম মাহবুবুল আলম নিরাপত্তা বিশ্লেষক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ে তার দীর্ঘ সামরিক অভিজ্ঞতা রয়েছে। তার সাক্ষাৎকারের চূড়ান্ত পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে চাঁদাবাজি একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা পাহাড়ের ক্ষেত্রে আমরা সবসময় দেখি। আমরা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারছি না? বিশেষ করে ধরেন যে গোপন চাঁদাবাজি যেগুলো আমরা চিঠি দিয়ে বা অন্যভাবে নেওয়া হয় সেটা তো আমরা দেখতে পাই, কিন্তু আবার বিভিন্ন পাহাড়ের বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় একেবারে ধরনের সন্ত্রাসী সংগঠনগুলো তারা বাঁশ বেঁধে বা তারা একটা অবস্থান তৈরি করে সেখানে চাঁদা নিচ্ছে প্রকাশ্যেই। তো এই চাঁদাবাজিগুলো কেন আমরা বন্ধ করতে পারছি না? ভালো প্রশ্ন করেছেন। চাঁদাবাজি কি শুধু পার্বত্য চট্টগ্রামে আছে? সর্বত্রই এখন আপনি তো পত্রিকা খোলেন, টিভি খোলেন, সব জায়গায় আলোচনা। তো চাঁদাবাজি সব জায়গাতেই আছে, বাংলাদেশে সমতলেও আছে। পার্বত্য চট্টগ্রামে এটা আরও বেশি ডিফিকাল্ট, কারণ পার্বত্য চট্টগ্রাম ভূমি ডিফিকাল্ট। পার্বত্য চট্টগ্রামে যে পরিমাণ এত অলিগলি এত ঘুপছি, সেই জায়গার তুলনায় সেখানে নিরাপত্তা বাহিনীর সংখ্যাও কম, আর এখন তো সংখ্যা আরও কমে গেছে। তারপরে বরাবর যেটা হয়েছে যে এখন তো আবার তাদের মধ্যে সেই মানে তাদের কার্যকরিতাও তো কমে গেছে, ইফেক্টিভনেসও তো কমে গেছে বিকজ অফ দি প্রেজেন্ট সিচুয়েশন। কাজেই এটা তো বাড়বে, স্বাভাবিক। সেই জন্য আমি অ্যাট দি ভেরি বিগিনিং আমি বারবার বলছিলাম একমাত্র সলিউশন এখন কুইকলি আগে নিরাপত্তা বাহিনীগুলোকে সংস্কার করে নিরাপত্তা বাহিনীর ইফেক্টিভনেস বাড়িয়ে প্রত্যেকটা জায়গাতেই আমাদের ইন্টেলিজেন্স বাড়াইতে হবে এবং প্রত্যেকটা জায়গায় আমাদেরকে প্রোঅ্যাক্টিভ অপারেশন করতে হবে হিল ট্র্যাক্সের জন্য। আপনি কি মনে করেন যে এখন আমরা রিঅ্যাক্টিভ অপারেশনের দিকে বেশি ঝুঁকে পড়েছি? এটা তো এখান থেকে বলা সম্ভব না। এখান থেকে বলা সম্ভব না যে তারা রিঅ্যাক্টিভ অপারেশন করছে নাকি প্রোঅ্যাক্টিভ অপারেশন করছে। আমার ধারণা তারা প্রোঅ্যাক্টিভ অপারেশন করছে, কিন্তু আর্ম গ্রুপগুলো তারাও এই পরিস্থিতিটা সুযোগ নিয়ে, যেহেতু মনে করে যে সবসময় কী হয় ইন্টারন্যাশনাল রিলেশনসে, কিন্তু পাওয়ার কখনো ভ্যাকুম থাকে না। পাওয়ার বা লিডারশিপ একটা জায়গাতে কখনো ভ্যাকুম থাকবে না। একটা গ্রুপ চলে গেলে আরেকটা গ্রুপ ওই জায়গাটা দখল করবে। এই ঘটনা ঘটার সাথে সাথে যখনই আওয়ামীপন্থী পলিটিক্যাল লিডার্স সব পালিয়ে গেছে, ইউনিয়ন পরিষদ লেভেলে, উপজেলা লেভেলে, পৌরসভা লেভেলে, পার্বত্য চট্টগ্রামে সব জায়গায় আগের রেজিম তারা পালিয়ে আছে, এখনও পালিয়ে আছে। আমি যেটা খবর পেলাম এখনও পালিয়ে আছে। এই জায়গাগুলো দখল করেছে অন্যরা, অর্থাৎ প্রতিপক্ষরা দখল করেছে জায়গাগুলোতে। এবং এই সুযোগে যেমন ইউপিডিএফরা কিন্তু বেশ কিছুদিন, ইউপিডিএফ ডেমোক্রেটিক হওয়ার পরে তারা কিন্তু বেশ কিছুদিন বাইরে ছিল, একটু দূরে ছিল। সো তারাও কিন্তু এই সুযোগ নিয়ে তারাও ভিতরে এসেছিল এবং তারা একদম খোদ শহরের ভিতরে দে ট্রাই টু ক্রিয়েট সাম নিউসেন্স। আমি বিস্তারিত বলছি না। তো এটা সম্ভব হয়েছে কেন? এই যে একটা ওই সময় যে একটা শক ছিল, একটা সুনামি ছিল, ওই সুনামির কাভারে এই সুনামি তো ওদেরকে এফেক্ট করেছে সরকার যন্ত্রকে এফেক্ট করেছে, সরকারকে এফেক্ট করেছে, ওদেরকে তো সুনামিটা এফেক্ট করেনি। ওরা এই সুনামির অ্যাডভান্টেজ নিচ্ছে। যেভাবে একটা অ্যাক্সিডেন্ট হলে বা একটা অগ্নি দুর্ঘটনা ঘটলে একটা গ্রুপ আমাদেরকে নিয়োগ করতে হয়, নিরাপত্তা বাহিনীকে নিয়োগ করতে হয় যাতে করে থেফট না হয়, তাই না? করতে হয় না আমাদেরকে? অ্যাক্সিডেন্ট হলো কিন্তু সেখানে থেফট প্রিভেনশনের জন্য একটা গ্রুপকে কিন্তু রাখতে, কারণ অনেকে যে ওখানে আমি এখানে আপনাকে একটা প্রশ্ন, এই পার্বত্য চট্টগ্রামে ঠিক একই অবস্থা। আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এটা সম্পূরক প্রশ্ন হিসেবে। সেটা হলো যে 5 তারিখের পরে বাংলাদেশে, সারা বাংলাদেশে যে বিগত সরকারের যারা দুর্নীতিবাজ নেতা কর্মী মন্ত্রী এমপি যারা ছিল তাদের অনেকেই আটক হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধেই আইনগত নানা ব্যবস্থা নেওয়া হয়েছে, দুদকের চিঠি দিয়েছে বা অন্যান্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে পার্বত্য চট্টগ্রামে এই সংখ্যাটা খুব কম। একমাত্র আপনার দীপঙ্কর তালুকদার অ্যারেস্ট হয়েছে, কিন্তু অন্যান্য আর কারোর বিরুদ্ধে আমরা এই অ্যারেস্ট হতে দেখি নাই। বরং আমরা শুনেছি অনেকেই তাদের নিজেদের বাড়িতে আছে বা নানাভাবে আছে, এরকম একটা কথা শুনতে পাই। ইনফ্যাক্ট আমি যদি আরেকটু পিছিয়ে আপনাকে আপনার সময়ে আপনার অভিজ্ঞতা থেকে যদি আমি প্রশ্ন করতে চাই, সেটা হলো যে বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন যে সরকার আসে, সেই সরকার এসে পুরনো সরকারের উপরে এক ধরনের জুলুম বলি বা তাদের উপরে দমন পীড়ন এগুলো চলে এবং তাদেরকে দিয়ে দুদকের মাধ্যমে তাদের বিভিন্ন ট্যাক্স ফাইল বা এগুলো হিসাব। কিন্তু পাহাড়ে আমরা কখনোই দেখিনি এরকম। সরকার তো বাংলাদেশ চেঞ্জ হয়, পাহাড়ে আমরা কখনোই দেখি না যে এই যে ট্রেডিশনাল লিডার আছে
তাদের বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন আছে তাদের কখনো ট্যাক্স ফাইল, তাদের আয় ব্যয়ের হিসাব নেওয়া, তাদের আয় কত হলো, ব্যয় কত হলো, তারা ট্যাক্স ঠিক মতো দিচ্ছে কিনা বা ট্যাক্স রিটার্ন ঠিক মতো দিচ্ছে কিনা বা নির্বাচনী হলফনামায় যে হিসাব দিয়েছে সেই হিসাব ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমরা সাধারণত ট্রেডিশন বাঙালিদের উপরে দেখি, কিন্তু পাহাড়িদের বেলায় এই জিনিসটা দেখি না। এর কারণ কি? এটা তো আপনার শুরু থেকে আছে যে ওই যে আমরা তো আসলে সরকার কিন্তু সবসময় একটা গুড জেস্টার তাদের প্রতি আছে, এটা হলো একটা। সেই কারণে কিন্তু তাদেরকে করা হয় না, যে তাদেরকে আসলে কোনো ঘাটানো হয় না, খুব একটা তাদেরকে ঘাটানোর দরকার নাই। লেট দেম রিমেন হ্যাপি, পিসফুল থাকুক। ওই পার্বত্য চট্টগ্রামকে কোনোরকম আমি একটা ধরে রাখি, কন্টেন করে রাখি, এটা হলো একটা কারণ। কারণ ওটা হলে তো রিপারকাশন হবে। 2 নম্বর হলো পার্বত্য চট্টগ্রামের বাসীরা কিন্তু দে আর নট সাপোজ টু গিভ ট্যাক্সেস অর পে ট্যাক্সেস ফ্রম দেয়ার ইনকাম ফ্রম সিএইচটি, অর্থাৎ চিটাগং হিল ট্যাক্স থেকে যে সে আয়টা করবে সেটার জন্য কিন্তু তাকে ইনকাম ট্যাক্স, তার জন্য এক্সাম্পশন আছে, ঠিক আছে। কিন্তু তার যদি অন্য জায়গা থেকে, যেমন সমতল থেকে যদি সে আয় করে, যেমন সে সমতলে তার বিজনেস আছে, ইনকাম ট্যাক্স না, কিন্তু তার আয় ব্যয়ের হিসাবটা তো সে। এখন এটা এই যে তো বললাম যে আমরা কি হয় সাধারণত কোনো প্রবলেম জোন যেটা থাকে, যখন গভর্নমেন্ট মনে করে যে আমার এদিকে এত সমস্যা, আমি আরেকটা জায়গাটাকে আমি ঘাটতে চাই না, ওটাকে আমি ঝাঁকি দিতে চাই না। তোমরা ঠিক আছে, কোনো রকম চুপচাপ থাকো, তোমরা ডিস্টার্ব করলাম না, তুমি ডিস্টার্ব করো না, আমি ডিস্টার্ব করবো না, উই হ্যাভ এ হ্যাপি পিসফুল কোএক্সিস্টেন্স। এই স্ট্র্যাটেজির আলোকে বা আড়ালে আপনার কি মনে হয় না যে এই ধরনের ইমিউনিটি থাকার কারণে ওখানে দুর্নীতি অনেক বেশি হয়, বা ওখানকার মানে এই যে আমরা প্রতি বছর যে বিপুল পরিমাণ বরাদ্দ যায়, আমরা সাংবাদিক হিসাবে দেখি যে বেশিরভাগটাই কিন্তু লুটপাট হয়। কারণ যে পরিমাণ টিউবওয়েল ওখানে দেয়া হয়েছে, যে পরিমাণ সোলার প্যানেল দেয়া হয়েছে, তাতে পাহাড়ের প্রত্যেকটা বাড়িতে একটা সোলার প্যানেল দিলে আরো বেশি অতিরিক্ত থাকার কথা, কিন্তু এই সোলার প্যানেল কোথায় যাচ্ছে, এই টিউবওয়েল কোথায় যাচ্ছে, অথচ পানির সংকট প্রতি বছরই আমরা সেখানে দেখছি, এবং রিয়ালিটি সেখানে পানির সংকট আছে। এটার জন্য আমি আমাদেরকে দায়ী করব, আমাদের নেতৃত্বকে দায়ী করব, কারণ তারা তো আমাদের কাছে শিখছে। এটা তো সমতল তো একই জিনিস, বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই দিয়ে দিচ্ছে রডের পরিবর্তে। একটা প্রজেক্টে ব্রিজ হয়ে থাকতেছে, দুই পাশে রাস্তা নাই, মাঝখানে শুধু ব্রিজ দাঁড়িয়ে আছে। এই ধরনের তো কত পত্রিকা আমরা দেখি, খবর, তাই না? কত ধরনের যে মানে ইউনিক মানে আইডিয়াস অফ করাপশন আমরা তো সমতলেই দেখি। ওরা তো আমাদের কাছে শিখছে, আমরা তো তাদের সামনে খুব ভালো এক্সাম্পল দিতে পারছি না। আমরা আলোচনার শেষ দিকে যেতে চাই, একটা বিষয়ে একটু আলোচনা করতে চাই। এই যে এখন নতুন করে এই অঞ্চলে একটা ক্রিশ্চিয়ান স্টেট গঠনের একটা আলোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রকাশ্যেই বলেছেন। এখন আবার এই আলোচনাটা নতুন করে বেশ সামনে এসছে। আপনি কি মনে করছেন যে এই ধরনের কোনো সম্ভাবনা হতে পারে, বা ত্বরান্বিত হওয়া বা এগিয়ে এসছে বিষয়গুলো? এটা ভেরি একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, এবং এটা আমরা শুধু ধারণা করতে পারি যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, বেসড অন সাম অ্যাসাম্পশনস। সেটা রিজনেবল অ্যাসাম্পশন হতে পারে, এটা হতে পারে। কিন্তু ঠিক এই ঘটনার পরেই যে এটা খুব ত্বরান্বিত হয়ে যাবে, এবং এটার জন্য একটা গ্রুপ একদম তৈরি ছিল যে এই ঘটনার পরপরই তারা এটাকে লঞ্চ করবে প্রজেক্টটাকে, আমার মনে হয় না যেটা সেরকম কোনো কিছু। কারণ আমার মনে হয় না যে পৃথিবীতে কেউ এটাকে ভেরি প্রিসাইজলি প্রেডিক্ট করতে পেরেছিল যে এই বিপ্লবটা এভাবে হয়ে যাবে, তাই না? যদি তাই হতো তাহলে তো আরও অনেক প্রিপারেশন থাকতো। সবাই কিন্তু এই সিচুয়েশনের সাথে নিজেকে অ্যাডাপ্ট করছে, খাপ খাওয়াচ্ছে। এবং মডার্ন যেটা প্রেজেন্ট যে ওয়ার্ল্ড, এটা কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস এটাই বলে যে প্রেজেন্ট ওয়ার্ল্ডটা ভেরি মাচ ভোলাটাইল, এবং এখানে সবসময় এখানে ভালনারেবল, এখানে আনসার্টেনটি আছে। এবং এরকম একটা সিচুয়েশনে প্রত্যেকটা দেশ কিন্তু আগের থেকে যে অনেক কিছু করবে, প্রিপারেশন নিয়ে রাখতে পারে তা না, কিন্তু তাদের অর্গানাইজেশনটাকে এভাবে রেজিলিয়েন্ট রাখে, এভাবে যাতে করে তারা প্রত্যেকটা পরিস্থিতি দ্রুত খাপ খাওয়াতে পারে। কাজে আমার মনে হয় না যে এরকম ওই যে ক্রিশ্চিয়ান বেল্ট বা ক্রিশ্চিয়ান স্টেট, অ্যাকচুয়ালি ওইভাবে ক্রিশ্চিয়ান বেল্ট বা ক্রিশ্চিয়ান স্টেট হিসেবে কোনো কিছু পাওয়া যায় না লিটারেচারে। একটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে 1941 শিলংয়ে ব্রিটিশ একটা ক্রাউন কলোনি করতে চেয়েছিল এই রিজিয়নটাকে নিয়ে, ক্রাউন কলোনি। তো এই ক্রাউন কলোনিটার মূল উদ্দেশ্য ছিল যে এই এলাকার লোকগুলোকে, যারা এই যে আমি বলছিলাম যারা দোজ হু ডু নট ওয়ান্ট টু বি গভর্নড জমিয়া, এই পপুলেশনগুলোকে নিয়ে তারা এখানে একটা কলোনি করবে, মূলত এদেরকে টু সেগ্রিগেট দিস এলিমেন্ট ফ্রম অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট বাই দি ইন্ডিয়ান্স, দিদার ইন্ডিয়া, গ্রেটার ইন্ডিয়া। সেই গ্রেটার ইন্ডিয়ার যারা মেন স্ট্রিম পপুলেশন, তারা যেন
ব্রিটিশ গভর্নমেন্টের বিরোধী আন্দোলনে এরা যেন ওদের সাথে যোগ দিতে না পারে, সেই জন্য এদেরকে কিছু স্পেশাল প্রিভিলেজ দিয়ে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার টাওয়ার দিয়ে এটাকে একটা ক্রাউন কলোনি তারা করতে চেয়েছিল। পরবর্তীতে এই ক্রাউন কলোনির কনসেপ্টটা নিয়েই পরবর্তীতে তারা একটা মিস্টার কুপল্যান্ড এটা একটা প্ল্যান করেছিল যে হ্যাঁ এরকম একটা স্টেট এটা করা যেতে পারে। তখন যখন এটা হয়েছিল 1940, তখন কিন্তু আপনার রিলিজিয়াস ডিস্ট্রিবিউশনটা কিন্তু এরকম ছিল না, তাই না? এখন যে এই স্টেটগুলোতে যে খ্রিস্টান পপুলেশনের যে বৃদ্ধিটা হয়েছে, তখন তো এটা ছিল না। বাট খ্রিস্টান মিশনারিজ একটা লং টার্ম প্ল্যান নিয়ে কিন্তু এখানে কাজ করে যাচ্ছে, একদম অনেক আগের থেকে খ্রিস্টান মিশনারি। সে আমাদের চন্দ্রঘোনা, তারপর আমাদের বান্দরবনে যে একটা খ্রিস্টান মিশনারি আছে, হসপিটাল আছে না, চন্দ্রঘোনা যে হসপিটালটা আছে, এগুলি সব কিন্তু ওই গ্রেটার অংশের মানে প্ল্যান বা স্ট্র্যাটেজিক ইয়েতে এটা একটা অংশ। সো তাদের একটা লং টার্ম এখানে একটা প্ল্যান আছে বা থাকতে পারে। যখন ওয়েন দে স দি রাইটিং ইন দি ওয়াল যে হ্যাঁ এখানে তারা থাকতে পারবে না ব্রিটিশরা, তখন তো তারা অনেক কিছুই করেছে। সো এটাও তার একটা অংশ ছিল, সেই হিসাবে এটা হতে পারে। বাট আমার কাছে মনে হয় না যে এটা ইটস এ রিয়ালিটি ইন দি ভেরি নিয়ার ফিউচার। ইট উইল ডেফিনেটলি টেক টাইম, প্রোভাইডেড আমরা যদি এরকম সিচুয়েশন করতেই থাকি, আমরা যদি নিজেদেরকে শুদ্ধ না করি, সংশোধন না করি, আমরা যদি নিজেদেরকে স্ট্রং না করতে পারি, তাহলে এই পসিবিলিটিটা বাড়বে, ত্বরান্বিত হতে পারে। কিন্তু আমরা যদি নিজেদেরকে তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিতে পারি, তাহলে এটার পসিবিলিটিটা কমে যাবে। আমার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন যে এই যে পার্বত্য চট্টগ্রামের এখনকার যে পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে যে নতুন নতুন চ্যালেঞ্জের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই প্রেক্ষাপটে আপনার দীর্ঘ সামরিক অভিজ্ঞতার প্রেক্ষাপটে আমরা আপনার কাছে জানতে চাই যে ঠিক কি করলে এই সমস্যার সমাধান মানে সুষ্ঠু সমাধান, যেমন পাহাড়িদের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে এবং একই সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা অটুট থাকবে, এই দুইটা জিনিসকে সমন্বয় করে ঠিক কোন পথে এগুলো সম্ভব? আপনি আপনার সামরিক জীবনের অভিজ্ঞতায় আপনি দেখেছেন, হয়তো আপনি বাস্তবে তখন করতে পারেন নাই বা বলতে পারেন নাই, এখন তো আপনি ফ্রি মানুষ হিসাবে সাজেশন করেন। পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা একটা ভেরি কমপ্লেক্স প্রবলেম। আমরা সবসময় বলি এটা একটা অত্যন্ত কমপ্লেক্স প্রবলেম, একটা মাল্টি ডাইমেনশনাল মাল্টি ফ্যাসেটেড একটা প্রবলেম। তাহলে এটা সলিউশনটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ প্রয়োজন। এবং এর আগে আমরা বিভিন্ন সময়ে আমরা ফ্রম দ্য মিলিটারি পয়েন্ট অফ ভিউ আমরা গভর্নমেন্টকে অনেক আমাদের প্রপোজাল দিয়েছি, আমরা এটাকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে অনেক আমরা অপশানস দিয়েছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হলো মানুষকে, বাংলাদেশের মানুষকে আগে অ্যাওয়্যার করতে হবে যে হ্যাঁ পার্বত্য চট্টগ্রাম ইজ এ প্রবলেম। আমাদের ন্যাশনাল সভরেন্টির জন্য এটা একটা বড় ফল্ট লাইন। এটা মানুষকে বোঝাতে হবে এবং নিজের গভর্নমেন্টকে এটা বুঝতে হবে, এটা মেনে নিতে হবে যে এটা একটা বড় ফল্ট লাইন এবং এটাকে খুব স্ট্র্যাটেজিক্যালি এবং খুব ম্যাচিউরলি এটা হ্যান্ডেল করতে হবে। ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইজ এখানে যে বর্তমানে আমরা যে রিসোর্স অ্যালোকেশনটা আছে, প্রচুর রিসোর্স অ্যালোকেটেড কিন্তু এখানে সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে, ব্যুরোক্রেসি থেকে শুরু করে, বা ল অ্যান্ড অর্ডার টিপিক্যাল এনফোর্সিং এজেন্সিস থেকে শুরু করে এবং ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস থেকে শুরু করে এনজিওস, বোথ মানে ন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এনজিওস অ্যান্ড অলসো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, প্রচুর মানুষ এখানে কাজ করছে। সবগুলোকে যদি আমরা একটা সেন্ট্রাল কোঅর্ডিনেটিং বডির আন্ডারে নিয়ে এই সবগুলো ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভগুলোকে যদি আমরা একসাথে নিয়ে এবং তাদেরকে এর মধ্যে ইনকর্পোরেট করে আমরা যদি এটাকে ডিউ ইম্পর্টেন্স দিয়ে আমরা যদি আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো গভর্নমেন্ট যদি পরিচালনা করে, তাহলে এটা দিস প্রবলেম ইজ সাপোজ টু বি সলভড নট ভেরি কুইকলি, বাট এটা একটা ভালো সমাধানের দিকে যাবে এবং মানুষ আস্তে আস্তে এই যে যতগুলো মানুষ যারা এখন এর সাথে আছে, এদের সংখ্যা কিন্তু বেশি না, যারা এই যে অপরাধের সাথে জড়িত বা যারা সশস্ত্র সংগঠনগুলো যেগুলো আছে, এদের কিন্তু বেশি না নাম্বারে, নট ভেরি বিগ নাম্বার। এটা একটা খুব মানে কঠিন কাজ না এদেরকে মানে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, এটা সম্ভব। এখনও দরকার হলে তাদেরকে আবার সাধারণ ক্ষমা ঘোষণা করে, একাধিক ঘোষণা করে আবার তাদেরকে অস্ত্র সারেন্ডার করিয়ে দেন উই ক্যান স্টার্ট এগেন আ ফ্রেশ মানে ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে বিভিন্ন ডেভেলপমেন্ট করবে, তাদেরকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিতে হবে, কর্মমুখী প্রতিষ্ঠান বাড়াতে হবে পার্বত্য চট্টগ্রামে, কর্মসংস্থান বাড়ানোর জন্য সেখানে পর্যটন থেকে শুরু করে, কমিউনিটি পর্যটন থেকে শুরু করে, কমিউনিটি ড্রিভেন বা কমিউনিটি বেসড যে সমস্ত ট্যুরিজম আছে, ইকো ট্যুরিজম, সেই সমস্ত জিনিস তৈরি করে তাদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, তাদেরকে বিকল্প আয়ের পথ তো দিতে হবে। আমি তো বলছি যে তুমি জুম চাষ করতে পারবা না, তো জুম চাষ যদি সে করতে না পারে, সে তো জুম চাষই অভ্যস্ত, সে তো ওই চাল খেয়ে অভ্যস্ত, তাহলে তাকে বিকল্প, তাকে তো একটা কিছু কর্মসংস্থান তাকে দিতে হবে, তাকে সেভাবে প্রশিক্ষিত করতে হবে। আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামে এখনও আপনি যদি এখন যান দেখবেন যে সবচেয়ে ভালো ল্যান্ডগুলো অর্থাৎ খালের পাড়ে, নদীর পাড়ে,
যে ল্যান্ডগুলো, যেখানে সবচেয়ে উর্বর যে ল্যান্ডটা, এই ল্যান্ডগুলোতে কারা চাষ করে জানেন? কি চাষ হয় সেখানে? তামাক চাষ হয়। এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিগুলো তামাক চাষ করে, এই জন্য তারা কৃষকদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে যে তোমাকে আগে টাকা দিচ্ছি, এই টাকাতে তুমি তামাক চাষ করো, আমাকে তুমি তামাক বিক্রি করবা। তারা সেখানে তামাকের চুল্লি বানিয়েছে, সেই চুল্লিতে কোথা থেকে গাছ আসে, কাঠ আসে, ওই গাছ কেটে কেটে নিয়ে আসছে। এভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে, কিন্তু এটা আমাদের মনিটরিং এ প্রপারলি নাই। তারা শুধু কি করছে, কিছু গাছের চারা বিতরণ করে বিএটিসি, অথচ এই জায়গাগুলোতে তরমুজ চাষ হতে পারতো। যেখানে আগে তরমুজ চাষ হতো, বাঙ্গি চাষ হতো, পটল চাষ হতো, করলা চাষ হতো, সেখানে এখন তামাকের চাষ হয়। তো এই যে সমস্ত বিষয়ে যেটা নজরদারি, প্রত্যেক ডিপার্টমেন্ট যদি সিনসিয়ারলি তার কাজ করে, ফরেস্ট যেভাবে ডিপ্লিটেড হচ্ছে, যেভাবে পরিবেশ নষ্ট হচ্ছে। কিছুদিন পর তো আমি যখন ওখানে কমান্ডার ছিলাম, তখন একটা একদম মানে বর্ডারের কাছে দেয়ার ওয়াজ এ আউটব্রেক অফ কলেরা, বিকজ আপনার পিওর ড্রিঙ্কিং ওয়াটার নাই। আমরা বন চলে যেতে যেতে আগে যে জায়গাগুলোতে পানির সোর্স ছিল সেগুলো শুকিয়ে গেছে। এখন বেশি বেশি করে মাটি চলে যাচ্ছে, ইরোশন হচ্ছে, ইরোশন হয়ে এগুলি মাটি চলে যায়, জমা হচ্ছে কোথায়? কাপ্তাই লেকে জমা হচ্ছে। কিছুদিন পরে লেকের বেড রাইজ করবে, বন্যা হবে, ধরে রাখতে পারবে না বাঁধ, পানি ছেড়ে দিতে হবে, তাড়াতাড়ি লেক ভরে যাবে। পানি ছেড়ে দিয়ে পানিটা কোথায় আসবে? একই সময় ওখান থেকেও পানি আসবে, আবার তো আমাদের আপার রিপারেন্ট এরিয়া, ওখান থেকে তো আসবেই পানি, ওটা তো ওরা ওদের প্রয়োজন মতো ছাড়বে এবং রাখবে। সো আলটিমেটলি উই আর হেডিং টুয়ার্ডস এ বিগ ডিজাস্টার। যদি এটাকে আমরা কম্প্রিহেন্সিভলি স্ট্র্যাটেজিক্যালি সব প্রবলেমগুলো আইডেন্টিফাই করে যদি আমরা প্রপারলি ম্যানেজ না করি, অ্যান্ড টাইম ইজ রানিং আউট ভেরি ফাস্ট। আমরা সবসময় সময়ের পিছিয়ে সময় থেকে আমরা পিছিয়ে আছি। যখন যে পদক্ষেপটা নেওয়া দরকার তার থেকে আমরা পিছিয়ে আছি অলওয়েজ। এবং এটা গভর্নমেন্ট করবে কিভাবে? গভর্নমেন্টকে তো আর অন্য পার্টি প্রতিপক্ষ সবসময় ব্যস্ত রাখছে ঢাকাতে এবং সমতলে। আপনি যে গভর্নমেন্ট যেখানে নজর দেবে, ওই যে বললাম 3টা মাত্র সিট, নজর দেওয়ার তো প্রয়োজন নয়, মনে করছে না। আমরা সবসময় তো শর্ট টার্ম মায়োপিক দৃষ্টিভঙ্গিতে কাজ করছি। দের ইজ নো লং টার্ম প্ল্যান। থাকলে হয়তো বা বাস্তবায়ন করতে, হয়তো বা প্ল্যান ডেফিনেটলি আছে, আমাদের তো 5 ইয়ার্স প্ল্যান আছে। তারপর আমরা আগের গভর্নমেন্ট একটা 2040 দিয়ে গেছে, কিন্তু আমরা কি সেই পথে এগোচ্ছি? কতটুকু আমরা অ্যাচিভ করছি, কতটুকু আমরা এফোর্ট দিচ্ছি, সেইভাবে সিনসিয়ারলি কাজ করছি। দেশের লোকে হচ্ছে, আমরা বিদেশ থেকে বাংলাদেশিদেরকে নিয়ে আসছি, এনআরবিদেরকে। ধন্যবাদ জনাব শ্রম মাহবুবুল আলম আপনার মূল্যবান বক্তব্যের জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম তার মূল্যবান বক্তব্য। তিনি যেটা বলছিলেন যে আসলে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের জন্য আমাদের একটা সমন্বিত উদ্যোগ দরকার। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতেও আমি মনে করি যে আসলে আমাদের পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের প্রবল অভাব আছে। আমাদের মন্ত্রণালয়গুলো চিন্তা করছে শুধুমাত্র ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতটুকু কয়েকটা স্কুল হলো, কতটা ব্রিজ হলো, কতটা রাস্তা হলো, এগুলো চিন্তা করছে। কিন্তু এই রাস্তা, ব্রিজ এগুলো যে আবার সিকিউরিটির সাথে বা স্ট্র্যাটেজির সাথেও যে জড়িত, সেই বিষয়গুলো নিয়ে তারা সেভাবে ভাবছে না। আবার তিনি আরো একটা কথা বলেছেন যে আমরা আসলে সময়ের থেকে পিছিয়ে থাকছি চিন্তার ক্ষেত্রে। আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমাদের এখানকার চিন্তাগুলো আসলে সবসময় রিয়াক্টিভ, আমরা রিয়াক্টিভ ধাঁচে কাজ করছি, আমরা প্রোঅ্যাক্টিভ ধাঁচে কাজ করছি না। তো এইখানে আমরা অনেকগুলো কথা পেয়েছি ওনার কাছ থেকে, ওনার সামরিক জীবনের অভিজ্ঞতা থেকে। আশা করি যারা এই অনুষ্ঠান দেখবেন, আমাদের কর্তৃপক্ষ, সরকার এবং সাধারণ জনগণ, তারা এখান থেকে ধারণা করতে পারবেন, বুঝতে পারবেন, এবং তারা হয়তো এখান থেকে যদি কোনো পরামর্শ নিয়ে তারা যদি কাজে বাস্তবায়ন করেন, তাহলে হয়তো আমাদের পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান কিছুটা হলেও সম্ভব। এই প্রত্যাশা রেখে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের সবাইকে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য স্বাগত জানাচ্ছি।